আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ আমি আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে। তো আজকে যে প্রশ্নটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব সেই প্রশ্নটি হচ্ছে, পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা কিভাবে উপন্যাসের পাত্র পাত্রীর জীবনকে প্রভাবিত করেছে আলোচনা করো। তো তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো, তারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। আর আরও একটি কথা বলছি, আমি এর আগেও পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে নোট দিয়েছিলাম। সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এবার উত্তরটি আমি শুরু করছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি আঞ্চলিক উপন্যাসের চরমতম সাফল্য লাভ না করলেও এর মধ্যে নিহিত আছে আঞ্চলিক উপন্যাসের নানা উপাদান। সচরাচর আঞ্চলিক উপন্যাসে প্রকৃতির একটি রহস্যময় অনিবার্য অমোঘ ভূমিকা থাকে। পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট চরিত্রগুলির জীবনকে নিয়ন্ত্রণ করেছে। আর উপন্যাসের সমাপ্তিতে নায়ক কুবের হোসেন মিয়ার দূরতিক্রম্য প্রভাবে পদ্মাকে পিছনে ফেলে সাগরমুখী হয়েছে। যে কুবেরের জীবন ছিল একান্তভাবে পদ্মা নির্ভর, সেই কুবের হোসেন মিয়ার প্রভাবে হয়ে উঠল বঙ্গোপসাগরের অন্তর্গত ময়নাদ্বীপের কৃষিজীবী মানুষ। শুধু কুবেরকে নয়, আলোচ্য উপন্যাসের ছোট বড় অন্যান্য চরিত্রকেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করেছে পদ্মা। রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যের কোপাই কবিতায় এই পদ্মাকে কখনো বলা হয়েছে পুরাণ প্রসিদ্ধ নদী, মন্দাকিনী প্রবাহ ওর রক্তে, কখনো বলা হয়েছে পদ্মা নির্মম উদাসীন দুই তীরের গ্রাম্য জনপদকে সে ভয়ঙ্করভাবে প্লাবিত করে। আবার এই পদ্মাই নদী সংলগ্ন অসংখ্য ধীবর ও মাঝির জীবন জীবিকার প্রধান উৎস। পদ্মা নদীর মাঝি উপন্যাসের সূচনা হয়েছে বর্ষার ভরা যৌবনা নদী পদ্মার বর্ণনা দিয়ে। সেই পদ্মার বুকে বর্ষার অন্ধকার রাত্রিতে অগণিত ধীবর ইলিশের সন্ধানে রত। মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বর্ষার মাঝামাঝি পদ্মায় ইলিশ মাছ ধরার মরশুম চলিয়াছে। দিবারাত্রি কোনো সময়েই মাছ ধরিবার কামাই নাই। সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে। জেলে নৌকার আলো ওগুলি। শেষ রাত্রিতে দেখা যায় জেলে ও মাঝিদের নৌকায় খোল ভরে উঠেছে মৃত সাদা ইলিশ মাছে। কুবের, ধনঞ্জয়, গণেশ, কেতুপুরবাসী এই তিনজন জেলে ও মাঝির মতো অগণিত মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই পদ্মা নদীর ওপরে। মানিক বন্দ্যোপাধ্যায় কখনো সরাসরি আবার কখনো কাব্যিক ও সাংকেতিক ভঙ্গিতে সংশ্লিষ্ট চরিত্রগুলি জীবনে পদ্মার গুরুত্বপূর্ণ ভূমিকাকে উপস্থাপন করেছেন। বর্ষার ভরা নদী যেমন জেলে ও মাঝিদের ঘরে জলের রূপালী ফসল অর্থাৎ ইলিশ মাছ তুলে দিয়ে সমৃদ্ধির সূচনা করে, তেমনি বর্ষার মৌসুম শেষ হয়ে গেলে সমগ্র ধীবর পল্লীতে দেখা দেয় অভাব অনটন। এই ধীবর গোষ্ঠীর জীবনের সঙ্গে পদ্মা যেন ওতপ্রোতভাবে জড়িত। মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পদ্মা ও পদ্মার খালগুলি ইহাদের অধিকাংশের উপজীবিকা। কেহ মাছ ধরে, কেহ মাঝিগিরি করে, কুবেরের মতো কেহ জাল ফেলিয়া বেড়ায় খাস পদ্মার বুকে। নৌকার যাহারা মাঝি যাত্রী লইয়া মাল বোঝাই দিয়া পদ্মায় তাহারা সুদীর্ঘ পাড়ি জমায়, এ গায়ের মানুষকে ও গায়ে পৌঁছাইয়া দেয়। এভাবেই দিন কাটে, ঋতুচক্র আবর্তিত হয়, পদ্মার ভাঙ্গন ধরা তীরে মাটি ধসে যায়, জল ভেদ করে জেগে ওঠে চর। আবার অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর হঠাৎ একদিন পদ্মার জলে বিলীন হয়ে যায়।
জেলেপাড়ার ঘরে ঘরে শিশুর কান্না কোনোদিন বন্ধ হয় না। এই মানুষগুলিকে গ্রামের ব্রাহ্মণ ও ভদ্র মানুষেরা দূরে ফেলে রাখে। প্রকৃতি তাদের সংহার করতে চায়। বর্ষাকালে এই জলের দেশে অধিকাংশই জলে ডুবে থাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা কখনোই পদ্মা সম্পূর্ণ শুকিয়ে যায় না। অনাদি অনন্ত কাল ধরে এই নদী প্রবাহিত হয়ে চলেছে। মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কবে এ নদীর সৃষ্টি হইয়াছে কে জানে। গতিশীল জলতলে পদ্মার মাটির বুক কেহ কোনোদিন দেখে নাই, চিরকাল গোপন হইয়া আছে। এইভাবে লেখক নানা ইঙ্গিতে সংকেতে পদ্মাকে রহস্যময়ী করে তুলেছেন। শুধু কেতুপুর নয়, পার্শ্ববর্তী সোনাখালী, মোহনপুর প্রভৃতি অঞ্চলের মানুষের জীবনও এই পদ্মার সঙ্গে জড়িত। পদ্মা তাদের কাছে এক অনিবার্য নিয়তির মতো। পদ্মার একমাত্র প্রতিদ্বন্দ্বী হোসেন মিয়া। আপন উদ্যম ও ব্যক্তিত্বের বলে হোসেন পদ্মা নির্ভর মানুষগুলির জীবনকে কৃষি নির্ভর করে তুলতে চেয়েছে। যে জীবনে অনিশ্চয়তা কম, তার জীবন পদ্মা নির্ভর নয়। সে গোপনে আফিংয়ের ব্যবসা করে, গবাদি পশু চালান করে রাতারাতি ধনবান হয়ে উঠেছে। সে এক স্বপ্নের উপনিবেশ নির্মাণ করেছে বঙ্গোপসাগরের বুকে, ময়নাদ্বীপে। মানুষকে সে সংগ্রাম করতে শেখায়। জেলে ও মাঝিদের সে নিয়তি লাঞ্ছনা থেকে মুক্তি করতে চায়। আধা রাইতে আসমান জমিন ফারাক কইরাথৌ, বন্ধু কত ঘুমাইবা। বায়ে বিবি ডাইনে পোলা, আকাল ফসল রৌ, মিয়া কত ঘুমাইবা। মানিক উপমার ছলে লিখেছেন, মানবী প্রিয়ার যৌবন চলে যায়, কিন্তু পদ্মা তো চির যৌবনা। কুবের মাঝির সংসার থেকে যখন তার চেলিকা কপিলা চলে যায়, তখন অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে মানিক লিখেছেন, ইলিশের মরশুম শেষ হয়ে এলো, অর্থাৎ আবার ধীবরপল্লীর মানুষদের জীবন ভরে উঠবে অভাব অনটনে। অন্যদিকে আশ্বিনের ভয়ঙ্কর ঝড় শেষ হলে জেলেপাড়ার স্ত্রী লোকেরা তাদের প্রিয়জনদের সন্ধানে ছুটে আসে পদ্মার তীরে। ঘরে পুরুষ মানুষের ফিরে আসার জন্য তাদের প্রতীক্ষা করতে হয় অধীর উদ্বেগ নিয়ে। আলোচ্য উপন্যাসে পদ্মার জলে কেউ ডুবে মরেনি। প্রীতম মাঝির নৌকাটি কেবল প্রচণ্ড ঝড়ে মাছ নদীতে ডুবে গিয়েছিল। সেই নৌকায় ছিল প্রীতমের ছেলে মাখন, কুবেরের প্রতিবেশী সিধু আর তার ভাই মুরারি। অর্ধমৃত অবস্থায় তারা একটা চরে উঠে রাত্রি যাপন করে বাড়ি ফিরে গেছে। পর্বত প্রমাণ ঢেউয়ের সঙ্গে লড়াই করে কিভাবে তারা আত্মরক্ষা করেছে সেই বর্ণনা তারা জানিয়েছে সকলকে। পদ্মা বিভীষিকাময়ী হলেও তার সৌন্দর্য অপরূপ। পদ্মার জলে আছে কবিতার ছন্দ, গানের সুর। সেই পদ্মার বুকে হোসেন মিয়ার মুখে মুখে গান রচনা করে সকলকে অবাক করে দেয়। এই উপন্যাসের নায়িকা কপিলা পদ্মার মতোই রহস্যময়ী। নায়ক কুবেরের জীবনে পদ্মার মতোই সে অনিবার্য হয়ে ওঠে। গোপীকানাথ রায়চৌধুরীর ভাষায়, বস্তুত কপিলার উদ্দাম প্রগল্ভতা, তার দুর্গেয় প্রহেলিকা সবই পদ্মা নদীর প্রতিম। কুবের তার ক্ষতবিক্ষত এবং বিধ্বস্ত জীবনে মুক্তির আনন্দ পেয়েছে পদ্মার কাছে এবং একই সঙ্গে কপিলার কাছে। মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নদীকে সে বড় ভালোবাসে। নদীর বুকে ভাসিয়া চলার মতো সুখ আর নাই। তীরের দিকে চাহিয়া মনে হয় জলের সীমায় তীরভূমিও বুঝি লঘু গতিতে চলিয়াছে পিছনে। সচেতনভাবে লেখক উপন্যাসের নামকরণ করেছেন পদ্মা নদীর মাঝি। তিনি নির্দিষ্ট কোনো চরিত্রের প্রতি ইঙ্গিত না করলেও সকলের মধ্যে পদ্মার গুরুত্ব অস্বীকার করতে ভুলেননি। প্রতি মুহূর্তে কুবের ও অন্যান্য মাঝিদের জীবনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করেছে পদ্মা। পদ্মার ভাঙ্গন ধরা রূপ দেখে কুবেরের মনে পড়ে কৌতুকময়ী কপিলাকে। কুবেরের মনে হয় এ বুঝি কপিলারই এক কৌতুক। কপিলার যৌবনদীপ্ত শরীর দেখে কুবেরের মনে ভেসে উঠেছে পদ্মার উপমা। দেহ যেন উথলিয়া উঠিয়াছে কপিলার, বর্ষার পদ্মার মতো। এভাবেই কুবেরের চেতনায় পদ্মা ও কপিলা একাকার হয়ে গেছে। যে মুক্তির আনন্দ কুবের লাভ করেছে পদ্মা ও কপিলার মধ্যে, সে আনন্দ সে তার পঙ্গু স্ত্রী মালার মধ্যে খুঁজে পায়নি। গোপীকানাথ রায়চৌধুরীর ভাষায়,
কপিলার প্রতি তার যে মনোভাব তা ঠিক অবৈধ আসক্তি নয়, তা মুক্ত প্রমত্তা পদ্মার সঙ্গে কুবেরের গূঢ় সম্পর্কেরই এক মানবিক প্রতিফলন। ভয়ঙ্কর বর্ষায় মালার পিতৃগৃহ চরডাঙ্গা জলের তলায় তলিয়ে গেলে কুবের কপিলা ও তার ভাই বোনদের চরডাঙ্গা থেকে কেতুপুরে নিয়ে আসে। রহস্যময়ী পদ্মার মতোই কপিলা বারংবার কুবেরের জীবনকে রহস্যের বন্ধনে বন্দী করে। পদ্মার মতোই অবাধ্য সে। কুবের লক্ষ্য করে পদ্মার বাতাস কপিলার শরীরকে স্পষ্ট করে তুলেছে। এইভাবে পদ্মা এই দুটি চরিত্রের পারস্পরিক রোমান্টিক সম্পর্ককে এক সংবেদনশীল মাত্রা দান করেছে। পদ্মা নদী এই উপন্যাসের একটি সক্রিয় চরিত্র। একই সঙ্গে সে জীবন ও মৃত্যুর, সৃষ্টি ও ধ্বংসের, লালন ও সংহারের প্রতীক। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় মানুষের অসহায় পদ্মার নির্ভরতাকে শেষ পর্যন্ত পরিত্রাণের পথ দেখিয়েছেন। শত দুঃখেও যারা পদ্মাকে পরিত্যাগ করে যেতে চায় না, তাদের লেখক হোসেন মিয়ার ময়নাদ্বীপে এক নিশ্চিত এবং সংগ্রামী জীবনের পটভূমিকায় পৌঁছে দিয়েছেন, যেখানে পদ্মার ইচ্ছে মতো তাদের বাঁচতে কিংবা মরতে হবে না, যেখানে তারা বলিষ্ঠ হাতে ফসল ফলাবে এবং জন্ম দেবে সন্তানের। সমালোচকের ভাষায় পদ্মা নদীর মাঝির আগে বাংলা উপন্যাসের পদ্মা বিধৌত পূর্ব বাংলার কোনো অঞ্চল আত্মপ্রকাশ করেনি। ওই অঞ্চলের নরনারীর জীবন বিন্যাসে, তাদের জীবিকা, জীবনযাত্রা, সংস্কৃতি, আবেগ, অনুভব ইত্যাদি নির্ধারণে পদ্মা প্রকৃতির অমোঘ প্রভাবের রহস্যরূপ আশ্চর্য শিল্প দক্ষতায় ফুটে উঠেছে। অন্যদিকে পদ্মার প্রমত্ততায় এবং প্রচণ্ড বেগে পদ্মা তীরবর্তী মানুষগুলির চরিত্রে জেগে ওঠে আদিম জৈব প্রবৃত্তির ঝড়। এভাবে বাংলা উপন্যাসে তিতাস, গঙ্গা, ময়ূরাক্ষী, তিস্তা প্রভৃতি নদী চরিত্রের মতো আলোচ্য উপন্যাসের পদ্মা চরিত্র হয়ে উঠেছে একদিকে স্তনদায়িনী মা, অন্যদিকে রহস্যময়ী প্রেমিকা, যে একই সঙ্গে তীর সংলগ্ন মানুষগুলিকে লালিত করে, উদ্বিগ্ন করে, অনুপ্রাণিত করে। আবার এই পদ্মা হয়ে উঠেছে সংগ্রামী মানুষের সংগ্রামের বাহন। পদ্মার মধ্য দিয়ে লেখক মানুষের জীবনযুদ্ধকে এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করেছেন। তো স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। তোমাদের যদি পদ্মা নদীর মাঝি থেকে আরও কোনো নোট লাগে তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।